হাদি হত্যার দুই প্রধান আসামি ভারতে পালিয়ে গেছে, বাংলাদেশের এমন দাবি প্রত্যাখ্যান করল ভারতীয় পুলিশ। ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে পাকিস্তান, জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ প্রশংসিত হচ্ছে বলছে রাশিয়া, কয়েক সপ্তাহের মধ্যেই শান্তি চুক্তি হবে আশাবাদ জানালেন ট্রাম্প। তাইওয়ানের আশপাশে গোলাবর্ষণ করে মহড়া করছে চীন, সামরিক ভীতি প্রদর্শন আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে তাইপে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইনকিলাব মঞ্চ নেতা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত দুই প্রধান সন্দেহভাজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তার এমন দাবি প্রসঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মেঘালয় অঞ্চলের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় বলেছেন, এই ব্যক্তিরা হালুয়াঘাট সেক্টর থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয় প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ নেই। মেঘালয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সন্দেহভাজনরা মেঘালয়ে রয়েছে এমন কোনো প্রমাণ নেই। 2025 সালে সারা বিশ্বে কূটনৈতিক প্রচেষ্টার সারসংক্ষেপ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে, বড় আইস ব্রেকিং অগ্রগতি ঘটেছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ সফরের কথা স্মরণ করে ইসহাক দার বলেছেন, তিনি পাকিস্তানের প্রতি বাংলাদেশের সদিচ্ছার দুর্দান্ত ইঙ্গিত দেখেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের পরে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে। 2012 সালে তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, তখন পাকিস্তান বিরোধী সরকারের কারণে কোনো আলোচনা হয়নি। দীর্ঘদিনের প্রথাগত রাজনৈতিক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নেপালের আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন কাঠমান্ডুর মেয়র ও সাবেক জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ। আগামী 5 মার্চ নির্বাচন হবে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 35 বছর বয়সী এই নেতা সাবেক টেলিভিশন সঞ্চালক রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছেন। এই জোট থেকে বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। গেল সেপ্টেম্বরে নেপালে ব্যাপক জেনজি আন্দোলনের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। সেই থেকে নেপালের রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় শীতকালীন আবহাওয়ার ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়েছে। রোববার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এ তথ্য জানিয়েছে। এমন চরম অবস্থার মধ্যেও প্রয়োজনীয় পরিমাণে ত্রাণ সরবরাহের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজার মানুষ পুরনো তাঁবু এবং ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে আছে। ফিলিস্তিনি সরকার জানিয়েছে, ঝড় বৃষ্টির কারণে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে, অনেক তাঁবু উড়ে গেছে। বাস্তুচ্যুত মানুষের জরুরি চাহিদা মেটাতে গাজায় প্রায় 2 লাখ প্রিফেব্রিকেটেড আবাসন ইউনিটের প্রয়োজন। প্রসঙ্গত, গেল শনিবার থেকে গাজায় একটি মেরু নিম্নচাপ প্রবাহিত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনা শেষে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। কিরিল বিদেশি দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে রাশিয়ার বিশেষ দূত। এক্স পোস্টে কিরিল লিখেছেন, পুরো বিশ্বই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের শান্তির প্রচেষ্টার প্রশংসা করছে। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগো অবকাশ যাপন কেন্দ্রে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রোববার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ট্রাম্প বলেন, সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হবে, আর পরিস্থিতি খারাপ হলে সময় অনেক বেশি লাগতে পারে। তিনি আরও জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, বৈঠকে শান্তি কাঠামোর সব দিক নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রায় 90% বিষয়ে দুপক্ষ একমত হয়েছে।
সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সমুদ্র সীমায় দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত থেকে এই পরীক্ষা তদারক করেছেন। ঘোষণা দিয়েছেন পিয়ংইয়ংয়ের পারমাণবিক যুদ্ধ সক্ষমতা সীমাহীন ও নিরবিচ্ছিন্নভাবে উন্নয়ন করবেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA সোমবার জানিয়েছে, এই পরীক্ষার ফলাফলে সন্তোষ জানিয়েছেন কিম জং উন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে, সতর্ক করে বলেছে বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও বড় ধরনের উস্কানিমূলক সামরিক পরীক্ষা চালাতে পারে। তাইওয়ানের আশপাশে সোমবার সরাসরি গোলাবর্ষণ করে সামরিক মহড়া শুরু করেছে চীন। বেইজিং বলছে, এই মহড়ার মাধ্যমে স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর পাশে অবরোধ তৈরির সক্ষমতা যাচাই করা হচ্ছে। চীন বরাবরই দাবি করছে তাইওয়ান তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ। সম্প্রতি তাইওয়ানের কাছে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এরপরই চীন এমন সামরিক মহড়া শুরু করল। অন্যদিকে এই পদক্ষেপকে সামরিক ভীতি প্রদর্শন আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও বলেছেন, আন্তর্জাতিক আইন অমান্য করে সামরিক ভীতি প্রদর্শন করছে চীন। একটি রাশিয়ান উৎক্ষেপণযান ব্যবহার করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি 3টি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান। রোববার বিকেলে রাশিয়ার ভস্তচনি কসমোড্রোম থেকে এই মাল্টি পেলোড মিশন পরিচালনা করা হয়। স্যাটেলাইট 3টির নাম যথাক্রমে জাফর-2, পায়া এবং কাউসার। এটি নিয়ে ইরান তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমে মোট 7 বার রাশিয়ার রকেট ও প্রযুক্তিগত সহযোগিতা নিল। এই মিশনের সফল সমাপ্তি তেহরান ও মস্কোর মহাকাশ সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসাবে দেখেছেন সামরিক বিশ্লেষকরা। মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই মিশনকে ইরানের মহাকাশ বিজ্ঞানের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের উত্তর পশ্চিমের ইয়োলোভা প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 জন ISIL সদস্য নিহত হয়েছেন। এ সময় 3 জন তুর্কি পুলিশ কর্মকর্তাও মারা গেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম TRT জানিয়েছে, রোববার প্রদেশের এল মালিক গ্রামে এক বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন সন্দেহভাজন IS সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। অভিযান জোরদার করতে পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দেশটির 124টি স্থানে অভিযান চালিয়ে 115 জন ISIL সন্দেহভাজনকে আটক করে তুর্কি কর্তৃপক্ষ। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।